স্ত্রী সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। আপনি নিজে দেখছেন এটা? জি আপনার সাথে থাকা অবস্থাতে? জি আপনার সাথে সহবাস করে ওই অবস্থাতে গিয়ে হ্যাঁ, মাহফিলে মানে উঠছে? পোশাক চেঞ্জ করে মাহফিলে চলে যায়, ফরজ গোসল করে না। দায়িত্ব নিয়ে বলতেছেন কথাটা? জি। ও মাই গড। উনি নামাজও পড়ে না। আমি থাকা অবস্থায় ওরে বাসার মধ্যে 2 দিন ফজরের সালাত আদায় করতে দেখছি। এমনও দিন যায় মানে মাঝে মাঝে নামাজ পড়ে, এমনও দিন যায় মানে 5 ওয়াক্তর কোনো ওয়াক্তই সালাত আদায় করে না। ওই যে একজন এত বড় ইসলামিক বক্তা, অনেক ভালো ওয়াজ করে, মাহফিল করে, মানুষ মনে করে যে অনেক দিনদার। কারণ আমি নিজেও ভাবতাম যে অনেক দিনদার বিয়ের আগে। আপনি তার কত নাম্বার বউ? আমি তার 5 নাম্বার বউ। তার পরিবার সহ সবাইকে নিয়ে বিয়ে করে নিয়ে যায়। আমিও তার রুকিয়া পেশেন্ট ছিলাম। ওনার যে স্ত্রী মারা গেছে, উনি বেঁচে থাকাকালীন ওনার সাথে যে রোমান্টিক মানে মুহূর্তগুলো কাটাইতো, ওইগুলো ভিডিও করে আইনা আমাকে দেখাইতো, এভাবে আমাকে কষ্ট দিত। ওনার টার্গেটই হচ্ছে কুমারী মেয়ে। ওনার লালসায় অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। মানে রুকাইয়া সেন্টারের নামে অ্যাকচুয়ালি উনি মেয়েদেরকে ভোগ করে। ও মাই গড। যাদেরকে পারে বিয়ের আগেই ভোগ করে, আর যাদেরকে মানে পারে না বিয়ে করে তারপরে ভোগ করে, কিছুদিন পরে ছাইরা দেয়। সবাই তো আর মানে অবৈধ মিলামেশা করে না। নিজের হাজবেন্ড তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে প্রাইভেট সময় কাটায় রুকিয়া সেন্টারে। বিয়ে করছে কতগুলো এখন পর্যন্ত আপনার হিসাবে? আমি 5 নাম্বার ছিলাম। এখন কিছুদিন আগে আবার 2-3 দিন আগে জানতে পারি টাঙ্গাইলেও নাকি আরেকটা বিয়ে করছে। তাইলে আমার জানা মতে 6টা। আর এরকম অবৈধ মেয়েদের সাথে মিশছে কত মেয়েদের সাথে সব মিলে, মানে রুকাইয়া সেন্টার, হিজমাদিয়া? আমি মানে ওর বাসায় ছিলাম, তো ও যখন মানে বাথরুমে যাইতো কিংবা খাইতে যাইতো, প্রায় সময় ওর ফোন চেক করতাম, তখন দেখতাম যে অনেক মেয়েরে মানে এসব ভিডিও টিডিও দিয়া ব্ল্যাকমেল করে। তারপরে মেয়েদের সাথে কথাবার্তা বলে, ভালোবাসার সম্পর্ক করে, বলে যে ওর ঘরে বউ নাই, ওর বউটা মারা গেছে, ও বিয়ে করতে চায়, এরকম কথাবার্তা বলে। ব্ল্যাকমেল করছে কত মেয়ের বলে আপনার ধারণা আনুমানিক? আমি দেখছি মানে 3-4টা এরকম দেখছি। কত দিনের মধ্যে 3-4টা দেখছেন? 21 দিন। 21 দিনে 3-4টা দেখছেন? হ্যাঁ, রুকায়া করার সময় রোগীদেরকে ওই বলে যে এই আপনারা তেল দেন, যদি তেল মানে দেন তাইলে আপনাদের শরীরে যদি জিন কিংবা জাদুর কোনো ইফেক্ট থাকে তাইলে এই তেল দেওয়ার পরে সেটা মানে বোঝা যাইব। আপনারা তেল দেন, আমি বাহিরে দাঁড়াই, এটা বইলা মানে ওর ক্যামেরাটা চালু করে রাখা যায়। কিন্তু মানুষ তো আর জানে না যে ওই যে ভিডিওটা চালু করে রাখছে, মোবাইলে গোপন ক্যামেরা চালু করে রাখছে। মানুষ তো সরল মনে মানে ওই তেল দেয়, পরে ওই ভিডিওটা উঠে, ওই ভিডিওটা নিয়ে মানে পরে ওই মেয়েদেরকে ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল কইরা কিছু মেয়ে নিজেদের মানে ইজ্জত রক্ষা করার জন্য তো ওরে বিলায় দেয় সব কিছু। ওই গোপন ক্যামেরা চালু থাকে, ওই পুরো শরীরের ভিডিওটা এইগুলা দেয়, সাইফ উপভোগ করে এইসব ভিডিও দেখা। ও মাই গড। মানে এরকমই যে ওই নতুন মানে শরীর খোঁজা। আপনাদের দুজনের মধ্যে কে আগে ওনাকে বিয়ে? আপনি আগে বিয়ে করছেন, তারপরে 3 দিনের মাথায় আপনাকে ডিভোর্স দিতে চাইলো কেন? এমনি সে মানে বলতেছে যে মানুষের জীবনে কি বিয়ে হয় না? বিয়েও হয়, আল্লাহ তাআলা বিয়েরও বিধান দিছে, তালাকেরও বিধান দিছে, এরকমভাবে কথা বলে। কিন্তু উনি বিয়ের পরে আমাকে ব্ল্যাকমেল করে, আমার স্ত্রী যদি জানে যে তোকে বিয়ে করছি তাহলে তোকে 6 বছরের জেল দিবে, এগুলো বলে আমাকে ব্ল্যাকমেল করতো। এই যে আমার কাবিন নামাতেও লেখা আছে যে ওনার স্ত্রী নাই, ঠিক আছে? দেখলেন কাবিন নামাতে দিলাম। উনি বলে আমার পেটে যদি বাচ্চা আসে তাহলে আমার পেট ফেরে বাচ্চা বের করে ফেলবে। এমনভাবে মারতে মানে আমি অজ্ঞান হয়ে যেতাম, আমাকে পানি দিয়ে আবার উঠে আবার মারতো, মানে এত বাজেভাবে মারছে। আমি যদি ওনাকে বিয়ে না করি তাহলে উনি ঘুমের ওষুধ খাবে, ছাদ থেকে লাফ দেবে, এগুলো বলছে। ওই একদিন দেখা হওয়ার পরেই এই কাণ্ডগুলো চলতেছে আপনাদের? হ্যাঁ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে ধর্মীয় বক্তারা হচ্ছেন এক একজন আদর্শের নাম, যাদের কাছ থেকে আমরা শিখি এবং মনে করি যে তারা সহি, শুদ্ধ এবং তারা সমস্ত পাপের ঊর্ধ্বে, কিংবা তারা এমন মানুষ যারা অনুসরণীয়, ভালোবাসার, মুখে যেভাবে কথা বলেন, মাহফিলে যেভাবে চিৎকার চেঁচামেচি করে কথা বলেন, এবং যেই একাগ্রতার সঙ্গে, যেই আধিপত্যের সঙ্গে কথা বলেন, যে সমস্ত কিছুই আসলে তিনি সঠিক এবং অ্যাকর্ডিং টু রিলিজিয়ন। আজকের এই অনুষ্ঠানটা দেখার পরে আপনি নিজের মনের কাছে একটা বড় প্রশ্ন দাঁড় করাবেন যে আসলেই
দুজন নারী আমার কাছে, আমার সামনে এখন উপস্থিত, এবং অফেয়ারে শোনার পর আমার মাথা ঘুরছিল। মনে হলো যে আমি জানি না আমি কিভাবে শুরু করব। বোন, আপনাদের দুজনের নাম যদি আমাকে বলেন। আমার নাম ইসরাত জাহান। আপনি? আমার নাম আয়েশা সিদ্দিকা হুমায়রা। আয়শা আপা, আপনাদের মধ্যে আপনাদের সাথে আমার যখন কথা হচ্ছিল, আপনারা বলছেন আপনারা দুজনই বিবাহিত এবং একজন মানুষের সঙ্গে বিবাহিত, এবং সেই মানুষটা বাংলাদেশের অন্যতম আলোচিত ইসলামী বক্তা। অভিযোগের জায়গাটা থেকে আপনি শুরু করেন। বোন, কিভাবে পরিচয়, কোত্থেকে এবং কি কি জানলেন? আমি ওনার রোকেয়া পেশেন্ট ছিলাম। জি। তারপরে উনি বলে রোকেয়া করার জন্য ওনার অ্যাড্রেস দেয়, পরে আমি ওনার ঠিকানা মতো পৌঁছাই। যাওয়ার আগে উনি বলে যেন আমার বার্থ সার্টিফিকেট একটা, ওটা যেন নিয়ে যাই সাথে করে। জি। তারপর ওই দিন যাওয়ার পরে উনি আমার রোকেয়া করে আমি ফিরে আসি ওইখান থেকে। ফিরে আসার পরে উনি আমার হোয়াটসঅ্যাপে মানে বিভিন্ন রকমের রোমান্টিকতা তৈরি করে মানে বিভিন্ন মেসেজ দিচ্ছে। পরে এগুলো দেখে ওই দিনই? জি জি জি। আমাকে জিজ্ঞাসা করতেছিল মানে আমার বয়স কত, কি আগেও জিজ্ঞাসা করছিল, বা আমার বিয়ে হয়েছে কি না, আমি কি করি, সব কিছু জানছে। জানার পরে এখন আমাকে হঠাৎ করে উনি বিয়ের প্রস্তাব দিচ্ছে সরাসরি। হুম। পরে আমার বয়সের সাথে তো ওনার বয়স অনেক বড় তফাৎ ছিল। আমার বয়স ছিল তখন 19, আর ওনার তো অনেক বয়স। তো আমি এই বিষয়টাকে একটু ভয় পাচ্ছিলাম, আমি রাজি ছিলাম না। পরে উনি বিভিন্নভাবে মানে আমাকে পটাইতে চাইছে, যে আমি না পটি উনি তারপরে আমাকে ব্ল্যাকমেল করতেছে যে ওনার কোন চাচা নাকি পুলিশ, তাকে দিয়ে আমাকে তুলে নিয়ে যাবে। হুম। এবং এটাও বলছে যে আমি যদি মানে উনি যদি আমাকে বিয়ে না করতে পারে তাহলে আমার কখনো কোথাও বিয়ে হতে দেবে না, সেটাও বলছে। তারপর আবার বলছে যদি আমি যদি ওনাকে বিয়ে না করি তাহলে উনি ঘুমের ওষুধ খাবে, ছাদ থেকে লাফ দেবে, এগুলো বলছে। ওই একদিন দেখা হওয়ার পরেই এই কাণ্ডগুলো জি চলতেছে আপনাদের? হ্যাঁ। পরে কয়েকদিন আমার পিছনে ঘোরার পরে বিভিন্নভাবে আমাকে পটাইতে যাচ্ছে, ব্ল্যাকমেল করতেছে। পরে আমি রাজি না হওয়ার কারণে ব্ল্যাকমেল করতেছে কিভাবে? যে আমাকে তুলে নিয়ে যাবে এগুলো বলে। হুম। আমি এরপরে আমার বার্থ সার্টিফিকেট তার কাছে ছিল, ওই ঠিকানা অনুযায়ী দেখছি একদিন সে আমার বাসার পাশে পৌঁছে গেছে। হুম। এখানে আয়সা ফোন দিচ্ছে বিভিন্নভাবে, মানে আমাকে রাজি করার চেষ্টা করতেছে। পরে আমি আমার বাসার নাম্বার চাচ্ছে আমার ফ্যামিলির থেকে, মানে গার্ডিয়ানের নাম্বার চাচ্ছে। পরে উনি জানতো যে আমার বাবা মা নেই, মানে আমার খালুর নাম্বারটা চাচ্ছে আর কি। আমি আমার খালুর কাছে ছিলাম। পরে আমার খালুর নাম্বারে এর আগে আমি জিজ্ঞাসা করছিলাম যে তার সে বিবাহিত কিনা। সে বলছে যে তার ওয়াইফ নাই, ওনার 2টা বাচ্চা আছে, ওয়াইফ নাকি মারা গেছে, এটা বলছিল, 2টা বাচ্চা। তারপর আমার খালুর কাছে বলে প্রস্তাব দেয়। তারপরে আমার খালু সহজে রাজি হয় নাই, কয়েকদিন পরে রাজি হয়েছে। উনি কয়েকবার কল দিছিল আমার খালুর কাছে। এরপরে আমার ফ্যামিলি থেকে ওনার কাছে আমাকে বিয়ে দেয়। আমাকে বলছিল বিয়ে দেওয়ার পরে উনি তো এটা প্রকাশ্যেই হয়েছে, কিন্তু উনি আমার বিয়েটাকে গোপন করে দিছে। বিয়ের 3 দিনই পরেই উনি আমাকে বলতেছে যে তোমাকে যদি উকিল নোটিশ পাঠাই এখন, মানে উকিল নোটিশ পাঠাবে, মানে ডিভোর্স লেটার। কেন জানি না। পরে আমার এত কষ্ট লাগছে, মানে আমার মন চাইতেছে যে আমি মরে যাই। বিয়ে মানুষের একটা জীবনের পার্ট, একটা অধ্যায়। মানে সে বিয়েটা যদি এরকম ছেলে খেলা হয়, 3 দিনের মাথায় আপনাকে ডিভোর্স দিতে চাইলো কেন? এমনি সে মানে বলতেছে যে মানুষের জীবনে কি বিয়ে হয় না, বিয়েও হয়, আল্লাহ তাআলা বিয়েরও বিধান দিছে, তালাকেরও বিধান দিছে, এরকমভাবে কথা বলে। তারপর তো আমি কষ্ট পাই অনেক। এটা নিয়ে আমি মানে এমনও বলছি যে সুইসাইড করব। পরে উনি আমার বাসায় বিয়ের পরে রেখে যায় আমাকে। 1 মাস পরে বলতে উনি আমাকে এখান থেকে নিয়ে যায়। তখন আমাকে সাভারে নিয়ে যায়। সাভারে নিয়ে গিয়ে উনি যে তারা, কিন্তু উনি থাকেন তো টঙ্গীতে। উনি টঙ্গীতে থাকতো, কিন্তু টঙ্গীতে ওনার বাসার তখন আর কি সাভারে ছিল আর কি। আচ্ছা। ওইখানে যাই জানতে পারি যে ওনার স্ত্রী আছে, ওনার সন্তানও আছে। এই কথা শুনে তো আমি অনেক কষ্ট পাইছি। পরে আমাকে বলতেছে আল্লাহর জন্য মাইনা নিতে, বিভিন্নভাবে বুঝাইতেছে, আমাকে গোপনই রেখে দিছে। তো আমিও আল্লাহর কথা চিন্তা করে আমি গোপনই থাকতে শুরু করলাম।
পরে ওই টঙ্গিতে 3 মাস থাকার পরে ওই টঙ্গিতে আমাকে রেখে তার যে আরেকটা পরিবার আছে ওই পরিবার ওই সাভারেই আমি ছিলাম আর কি। সাভারে আমার সাথে 3 মাস ছিল, কিন্তু উনি কখনো মানে 2 দিন 1 দিন পর পর এভাবে আসতো, রাত্রে কখনো আমার বাসায় থাকতো না, আর আমাকে নিয়েই মারধর করা শুরু করছে। কেন? নিয়েই মারতো, মানে সাভারে নেওয়ার পরে মারতো আপনাকে? মানে নেওয়ার পরে মারধর শুরু করছে। মানে আমি এমনভাবে মারতে মারতে মানে আমি অজ্ঞান হয়ে যেতাম, আমাকে পানি দিয়ে আবার উঠাইতো, উঠে আবার মারতো, মানে এত বাজেভাবে মারছে। পরে আমাকে বলে যে এগুলো যদি আমি আমার বাসায় বলি তাহলে আমাকে ছেড়ে দিবে, বারবার হুমকি দেয়। আবার বলে যে এখন তো আসছো আমার কাছে, তাহলে তোমাদের বাসায় যাই, একটু কয়েকদিন থাইকে আসো, পরে দিয়ে আসো, মানে বিভিন্নভাবে আমাদেরকে বাসায় পাঠানোর জন্য বিভিন্ন কৌশল মানে ছলচাতুরি করে। আমি কেমন যেন একটু সন্দেহজনকভাবে আমি আর আসি না, আর আমার ফ্যামিলির কাছেও কিছু জানাই নাই আমি। উনি বলছে যদি ফ্যামিলি কিছু জানে তাহলে আমাকে তালাক দিবে, এগুলো বলে। আমি আর কিছু জানাই নাই। তো উনি 3 মাস সাভারে থাকার পরে ওনার যে আর একটা ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিটাকে নিয়ে উনি টঙ্গিতে চলে আসে। আমাকে বলছে যে উনি ডিসেম্বর মাসে চলে আসে 2025-এর, হ্যাঁ 2024 সালের ডিসেম্বর মাসে, আর আমার বিয়ে হয় 2024 সালের জুন মাসের 29 তারিখে। তো 3 মাস এখানে আমাকে রাখার পরে উনি টঙ্গিতে চলে আসে। আয়সা আমাকে পরের মাসে নিবে বলে উনি আমাকে আর আনে নাই। ওইখানে আমাকে শুধু ঘর ভাড়া আর মাঝে মাঝে কিছু টাকা দিত যে আমি যেন বাজার খরচটা চালাইতে পারি। ওইখানে আমাকে একা রাখছে, মানে কেউ ছিল না আমার আত্মীয় স্বজন, কেউ মানে কাউকে দেখে নাই। এভাবে কষ্ট দিত। উনি যাইতো 2 মাস 1 মাস 15 দিন পর পর এভাবে যাইতো, আমাকে আর আনেনি। এরপরে যখন 7 মাস হয়ে গেছে, তারপরে আমি বিয়ের যখন 1 বছর পূর্ণ হয়েছে আর কি, তখন ওনার এই কাহিনীগুলো আমি আমার খালুকে জানাই যে আমি তো আর পারতাছি না, বিষয়টা এরকম। পরে ওনারা অনেক কষ্ট পায়। আমার খালুর সাথে সাথে ফোন দিয়ে বলে যে এরকম হুমায়রা কোথায়। পরে উনি বলে যে আছে, ভালো আছে, এটা বলে রাখা যায়। মানে আমার বাসা থেকে কেউ কল দিলে উনি ধরতেই চায় না, ফোন রিসিভ করতে চায় না, অ্যাভয়েড করে চলে। আর উনি যখন আমাকে ছেড়ে ওইখানে চলে যায় তখন আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় যে তালাক দিব, এই করব সেই করব, ব্যবস্থা করে দেব। আবার মাঝে মাঝে এটাও বলতো আয়শা যে তোকে মায়েরা বাসায় যখন আসতো বলতো যে তোকে মায়েরা নদীতে ফালাই দেবো। এত রাগ কেন আপনার উপরে? আপনাকে তো সে জোর করে বিয়ে করলো এক ধরনের, তাইলে? আবার এটাও বলছে যে উনি আমাকে প্রতারণা করে বিয়ে করছে। এই যে আমার কাবিননামাতেও লেখা আছে যে ওনার স্ত্রী নাই, ঠিক আছে? দেখেন কাবিননামাতে দিলাম আমাকে বলুন। কিন্তু উনি বিয়ের পরে আমাকে ব্ল্যাকমেল করে, আমার স্ত্রী যদি জানে যে তোকে বিয়ে করছি তাহলে তোকে 6 বছরের জেল দিবে, এগুলো বলে বলে আমাকে ব্ল্যাকমেল করতো। তারপর আমার খালু ফোন দেওয়ার পরে মনে হয় কিছু একটা বুঝতে পারছে যে আমাকে ওইখানে নিচ্ছে না, ফালাই রেখে চলে গেছে। পরে আমি ফোন দিয়ে বলতেছি যে আপনি যদি আমাকে এখান থেকে না নেন তাহলে আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছায় দেন, বুঝছেন? এটা বলার পরে উনি হয়তো কিছু একটা বুঝতে পারছে, এ কারণে আমাকে দ্বিতীয় দিন নিয়ে গেছে এখান থেকে, নিয়ে একটা বাসায় উঠাইছে। ওইখানে নিয়েও আমাকে মারতো, মানে এমনভাবে অত্যাচার করতো। বাট গায়ে হাত তোলার তো কোনো কারণ লাগে, কারণটা কি তার? কোনো কারণে না। উনি যখন আসতো দরজা নক করতো না, আমি দরজা খুলে সালাম দিতাম, উনি সালামের জবাব দিত না, আমাকে মাইর দিত। মানুষের জিজ্ঞাসা করলে বলবে যে কোন কারণে মারে, কিন্তু ওনার কোনো কারণই নেই। মায়ের শুরু করলে আমি যদি চিৎকার বাক্কার দিতাম, কান্না করতাম, বলতো যে এখনো তো শুরুই করি নাই মায়ের, এভাবে মারতো। মানে এমন জোরে জোরে মারতো, এমন পয়েন্টে আঘাত করতো যেন আমি মারা যাই। অনেকবার মানে আমাকে মেরে ফেলারও চেষ্টা করছে। মানে উনি এটা আমাকে বলে যে আমাকে যদি মাইরা ফেলায় যে আমার তো বাবা মা কেউ নেই, কে দেখবে, বুঝছেন? কেউ খোঁজখবর নিতে আসবে কিনা। আবার বলে যে উনি যদি এরকম করে তাহলে আমরা হামলা মামলা যে করবো তাহলে আমাদের টাকা পয়সা আছে কিনা, আমাদের কি কোনো টাকা আছে, কেউ টাকা দিয়ে মানে চালাইবো, এগুলো বলে। কাবিনে লেখা হচ্ছে আপনার 1 লক্ষ টাকা দেনমোহর, টাকাটা দিয়েছিল সে? কোনো টাকাই দেয় নাই। উনি নাকি আমার জন্য নতুন করে একটা কাবিন করছে, আমি বলি কথাটা, তারপরে এরকম করতো। পরে তো ওনার স্ত্রীও মারা গেছে একজন, সেটাও শুনছি। আমি অনেক প্রকাশ্যে আসতে চাইছি যে আমি একটু প্রকাশ্যে আসতে চাই, আমি পারিবারিক সামাজিক মর্যাদা চাই। উনি বলে পরে 2 বছর পরে আমাকে একটা সন্তানও নিতে দেয় নেই। আমি বলছি যে আমাকে যে এভাবে রাখেন তাহলে আমি তো একা একা থাকি, আর আপনিও তো আসেন না, তাহলে আমি একটা বাচ্চা নেই, তাহলে আমি ওকে লালন পালন করব। উনি বলে আমার পেটে যদি বাচ্চা আসে তাহলে আমার পেট ফেরে বাচ্চা বের করে ফেলবে, এরকম কথা বলে। মানে ওনার ইচ্ছাই যে কিছুদিন পর পরে বিয়ে করবে, পোশাকের মতো স্ত্রী পাল্টায়, এরকম।
তারপরে হঠাৎ করে আমাকে মাঝে মাঝে বলতো যে তোমাকে সাদা কাগজে সাইন দিয়ে তারপরে করে দিব, দেখবা তুমি আর কিছু বলতে পারবা না। হঠাৎ করে দেখবা যে ডিভোর্স লেটার রেডি তারপরে তুমি আমার জন্য কিছুই করতে পারবা না, দেখবো যে তালাক হয়ে গেছে। তোমার সাথে যদি আমার তালাক হয়ে যায় তাহলে কি তুমি কিছু করতে পারবা? আর উনি কথায় কথায় বলে তোমারে সাইরে দিছি, তুমি যাওগা। এটা বললো তো এমনি তালাক হয়ে যায়। আপনাকে তালাক দিল কবে, কেন? আমাকে এখনো তালাক লেটার দেয়ই না। উনি বলছে দেয়, কিন্তু আমি তারপরে বলার পরে উনি হঠাৎ করে আপনাকে কি ডিভোর্স দিয়ে দিয়েছে সে বলেছে? উনি বলে লেটার নাকি দিছে, কিন্তু আমরা পাই না। অলরেডি গায়েব করাও যায়, তার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু হিম যে এটা ডিভোর্স তিনি দিয়ে দিয়েছে। আপনি তার কি আপনি আমাকে বলছিলেন অফারে হিজমা সেন্টার এবং ইয়ের মধ্যে অনেক অসুবিধা আছে। বোন আপনি যদি একটু নেন ফোন, আপনি কি দেখতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আপনি তার কত নাম্বার বউ? আমি তার 5 নাম্বার বউ, কিন্তু আমি জানতাম না। আমি জানতাম যে ওনার ওয়াইফ মারা গেছে, আমি তার দ্বিতীয় স্ত্রী হব। কিন্তু বিয়ে করার পর জানতে পারি যে আমি ছাড়াও তার বাহিরে মানে একাধিক বিবি ছিল। কিন্তু আমাকে তার পরিবার সহ সবাইকে নিয়ে বিয়ে করে নিয়ে যায়। আমিও তার রুকিয়া পেশেন্ট ছিলাম। ও মানে আপনিও চিকিৎসার জন্য গিয়েছিলেন তার হ্যাঁ কাছে? হ্যাঁ, আমি তার কাছে প্রায় 10 মাস রুকায়া চিকিৎসা করি। চিকিৎসা চলাকালীন সময়ে তার ওয়াইফ মারা যায়। হ্যাঁ, তার ওয়াইফ মারা যায় যখন, পরে এর কিছুদিন পর আমি রুকায়া করতে যাই, তখন আমাকে মানে বিবাহের প্রস্তাব দেয় যে আমার তো ওয়াইফ মারা গেছে, আমি বিবাহ করতে চাই, যদি মানে তুমি সম্মতি দাও তাহলে আমরা মানে বিবাহ কার্যটা সম্পন্ন করব। পরে আমরা তখন মানে সেন্টারের মধ্যে বলছি যে এখন তো আমরা মানে পারিবারিক আলোচনা ছাড়া তো এখানে আমরা সম্মতি দিতে পারি না, আগে বাসার মধ্যে যাই, সবাই মানে ডিসিশন নেই, তারপর আপনাকে বিষয়টা জানাচ্ছি। তারপরে আমি বাসায় যাওয়ার পর এত মানে আবেগী মেসেজ আমারে দিতাছে, মানে আর কি বলবো, মানে আমারে না পাইলে বইরা যাইব, তারপরে করব, মানে অনেক আবেগী কথাবার্তা বইলা। পরে বাসার মধ্যে কেউই রাজি ছিল না, কারণ আমি একটা আনমেরিড মেয়ে ছিলাম, আমি শিক্ষিত একটা মেয়ে, উনি বিবাহিত, আমার থেকে বয়সে অনেক পার্থক্য, কিভাবে আমি ওনার সাথে বিয়ে করি? মানে আমার আপনি বাসা ধরেন somehow আপনাকে যে বিয়ে করে নিয়ে আসলো, আপনি তার কোনো অপরাধ প্রবণতা দেখছেন? কি দেখছেন আপনি তার? যে আমি তার অপরাধ প্রবণতা দেখছি, মানে আমি জানতাম না যে তার যে বাহিরে বিবি ছিল। হ্যাঁ, তারপরে হঠাৎ একবার জানতে পারি যে এই ওনার সেন্টারের মধ্যে একটা মেয়ে ছিল, ওই মেয়ে হিজামা করাইতো। আমিও বিয়ের আগে ওই মেয়ের থেকে হিজামা করাইছি। তখন আমি জানতে পারি যে উনি ওনার সেন্টারের মধ্যে হিজামা ম্যাম, কিন্তু উনি যে ওনার ওয়াইফ সেটা গোপন রাখছিল। কিন্তু বিয়ের পর আমাকে যখন বিয়ে করছে, বিয়ে করার পর আমি জানতে পারি ওনার মার মোবাইলে ওই মেয়েটা, ওনার তৃতীয় স্ত্রী, ফোন দিছিল। ফোন দিয়া বলতাছে মানে উনি কোনোভাবে জানতে পারছে যে আমাকে বিয়ে করছে, এটা নিয়ে মানে তোলপাড় করতেছে। পরে ওই মাধ্যমে আমি জানতে পারি যে মানে আমি ছাড়াও তার কোনো বিবি ছিল। পরে আমি বাসায় মাহফিল থেকে বাসায় আসার পর আমি জিজ্ঞাসা করি যে আমি ছাড়া কি তোমার কোনো বিবি ছিল? সত্যি করে স্বীকার করো, আমি আল্লাহর জন্য সব কিছু মাইনা নিব। পরে আমারে সব কিছু খুইলা বলল যে না, ওর সাথে বিয়ে করছি ঠিক আছে, কিন্তু ওরে মানে ডিভোর্স দিয়ে দিছি। আমার ডিভোর্স লেটারও দেখাইছে, মানে খোলা তালাক হয়েছিল, ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিয়ে দেওয়ার পর তারপর একটা মানুষকে ডিভোর্স দিয়ে দেওয়ার পর ওই মেয়ের সাথে কিভাবে মানে সম্পর্কটা বজায় রাখতে পারে? আমি প্রায় সময় ওর মোবাইলে দেখতাম যে ওই সাথে উনি মেসেজ করে, তারপরে মানে ফোনে কথা বলে যে রোগী, আমারে দেখলে এড়ায় যায়। তারপরে ওই একদিন রুকিয়া করার নাম কইরা ঘর থেকে বের হয়েছে যে উনি নাকি রুকায়া করতে যাবে। বাসার অপোজিট সাইডে ওনার রুকায়া সেন্টার। এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে, বলতে মানে দেখতেছি যে এখনো বাসায় আসেন। আমি অনেকবার কল দিছি, কল ধরে না। তারপর আমি নিজে ওই সেন্টারের মধ্যে খাবার নিয়ে যাই। খাবার নিয়ে যাওয়ার পর দেখি যে ওনার মানে রুমের বাহিরে একটা মেয়ের জুতা আর ওনার জুতা, কিন্তু রুমের দরজা নক করা। পরে আমি ফোন দিতেছি, ওনার ফোন মানে রিসিভ করে না। পরে আমি অনেকক্ষণ মানে দরজা নক করার পর, যদি কোনো চিকিৎসার জন্য রোগী আসবে, রোগী তো আর একা আসবে না, তার গার্ডিয়ান নিয়ে আসবে,
একলা কেন ওই মহিলা আর জুতা আর ওনার জুতা, তখন আমার মনের ভিতরে একটু সন্দেহ জাগে যে নিশ্চয়ই এখানে কোনো একটা গাবলা আছে। পরে আমি অনেক উত্তেজিত হয়ে দরজা নক করতে থাকি। দরজা নক করার পর পরে দরজা খোলার পর দেখি ওই নামের মহিলাটা আর উনি কিন্তু ওই সময় কিন্তু ওই মহিলাটা কিন্তু ডিভোর্সি ছিল। উনি কিন্তু ডিভোর্স দিছে, ডিভোর্স পেপারটাও কিন্তু আমারে দেখাইছে। তারপরে ডিভোর্স দিছে, যে ডিভোর্স দেওয়ার পর ওই মহিলার সাথে কিভাবে সম্পর্ক করে। পরে বাসায় আসার পর এটা নিয়ে আমি অনেক কান্নাকাটি করি, ধৈর্য ধারণ কইরা আমি ওনার সাথে সবসময় বিনয়ের সাথে কথা বলছি। ওনার অপকর্ম দেখার পর আমি ওনার সাথে কখনো উগ্র মেজাজে কথা বলি নাই। আমি ওনার অনেক বুঝাইছি যে এটা হারাম। যদি বিবি হইতো, যদি সম্পর্ক বৈধ হইতো, যদি ওনার সাথে প্রাইভেট সময় পার করতো, আমার যদিও ভিতরে কষ্ট লাগতো, কিন্তু আমি সব কিছু আল্লাহর জন্য মাইনা নিতাম। কিন্তু উনি তো ওনার এখন বৈধ না, অবৈধ স্ত্রীর সাথে কিভাবে সময় কাটায়। তারপরে আমার বিভিন্ন রকম কথাবার্তা কইরা বুঝায় যে থাক আর করতাম না এরকম কথাবার্তা বুঝায়। তারপর ওই দিন রাতেই সাইফি আমার পাশে শোয়া, ও মোবাইল দেখতাছে, আমি ওর পিছনে ওর একই সাথে মোবাইল দেখতাছি। হঠাৎ ওই তার একটা মেসেজ আসে যে ভালোই তো ওই মহিলার সাথে সময় কাটাও। তাইলে ওই সব জানতো যে আমারে বিয়ে করছে, আমি ঘরে আসি, এরকম সবটা যাইনেই ওর সাথে সম্পর্ক করতো। পরে ওই আবার মেসেজের রিপ্লাই দিছে কি না, ওই তো বাড়িতে নাই, ওই ওর বাবার বাসায় বেড়াইতে গেছে। আমার ঘরে রাইখাই কইতাছে যে তোমার আর আমার একসাথে দেখা ওই রাগ কইরা ওর বাবার বাসায় বেড়াইতে গেছে, এরকম কথা বইলা ওই মহিলারে কাটায় দেয়। এখন ওই মহিলাও তো বুঝতাছে যে আমি সত্যি রাগ কইরা বাবার বাসায় চলে গেছি, কিন্তু ওই মহিলা তো আর জানে না যে আমি বাসার মধ্যেই আছি। পরের দিন আর আমি একই রুমে ছিলাম, আমরা সকালবেলা ঘুমাইতেছিলাম, দরজা দেখি একটা বেয়াদব মানুষ কিভাবে দরজা নক করে, ঠিক তেমনই। কারণ আমার মধ্যে ঘুমের মধ্যে বলতেছি যে এইভাবে তো কেউ দরজা কোনো দিন নক করে না, কে এইভাবে দরজা নক করে। পরে আমি বিছনা থেকে উঠি না, নিজে দরজা খোলার পর পরে দেখে যে ওই মহিলাটা যে মেয়েকে ডিভোর্স দেয়, হ্যাঁ, তার ওই মহিলাটা তো জানে যে আমি বাসায় নেই, এই সুযোগে ওর বাসার মধ্যে আসছে। বাসার দরজা খোলা ছিল, পরে ডাইরেক্ট একদম রুমের দরজা নক করার পর পরে দরজা যখন খুলে তখন বলে যে তুই এখানে আইসুস কে আবার। এখন আমার চোখের সামনে, আমার সামনে ভালো সাজার জন্য আমার সামনে ওই মারধর কইরা তারপরে এই বাসা থেকে বের করে দেয়। পরে কয় যে তুই এখন বের হ। এই গল্পের মধ্যে আরেক জায়গা আছে, আপনি বলছিলেন যে হিজামা সেন্টারের মধ্যেও গোপনে অনেক কিছু হয়। হ্যাঁ বলতেছি, এই কথাটা শেষ করে নি। তারপর ওই মহিলাটাকে মারধর কইরা বলে যে তুই এখন বের হ, নাইলে আমি পুলিশ ডাকমু, 999 ফোন দিয়ে বলমু যে তুই আমার বাসায় চুরি করতে আসছিস। কিন্তু ওই মহিলার কিছু দোষ আছে, কিন্তু ওনারও দোষ ছিল, কারণ উনি তো বলছে যে বাসায় বউ নাই। ওই মহিলা ওই সুযোগটা নিতে আইছে। তারপরে ওই মহিলাকে আবার কয় যে তোরে আমি ওখানে আবার 3 তালাক দেই। পরে আমার সামনে আমার সামনে ভালো সাজার জন্য 3 তালাক দিছে। আগে খোলা তালাক হয়েছিল, পরে আবার 3 তালাক দেয় মৌখিকভাবে। এরপরেও অনেক দিন দেখতাম যে এই ঘটনা ঘটার পরেও ওর সাথে মেসেজ করতো ওই তানজিন নামের মহিলাটার সাথে। আর হিজামা সেন্টারের মধ্যে ওই যে রুকায়া করার সময় রোগীদেরকে ওই সাইফি যে আপনারা তেল দেন, যদি তেল দেন তাইলে আপনাদের শরীরে যদি জিন কিংবা জাদুর কোনো ইফেক্ট থাকে তাইলে এই তেল দেওয়ার পরে সেটা বোঝা যাইব। আপনারা তেল দেন, আমি বাহিরে দাঁড়াই, এটা বইলা ওর ক্যামেরাটা চালু করে রাখা যায়। কিন্তু মানুষ তো আর জানে না যে ওই যে ভিডিওটা চালু করে রাখছে, মোবাইলে গোপন ক্যামেরা চালু করে রাখছে। মানুষ তো সরল মনে ওই তেল দেয়, পরে ওই ভিডিওটা উঠে, ওই ভিডিওটা নিয়ে পরে ওই মেয়েদেরকে ব্যাকমেল কইরা কিছু মেয়ে নিজেদের ইজ্জত রক্ষা করার জন্য তো ওরে বিলায় দেয় সব কিছু।
এবং এই ঘটনাগুলোর আপনি দেখছেন যে জি এরকম জি, আমি ওর মোবাইলে এমন মেসেজ দেখছি মেয়েদেরকে ব্ল্যাকমেল করে। ও মাই গড। তারপরে ওই হিজামা সেন্টারের মধ্যে যে হিজামা করে ওই মহিলাটা, মানে ওই মহিলাটা ভালো না। ওই মহিলাটা মানে ওর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য, ওর মন জোগায় চলার জন্য ওই মহিলাটা ওর অপকর্মের মধ্যে স্বীকৃতি দেয় যে হিজামা করে, যে ওই গোপন ক্যামেরা চালু থাকে, ওই পুরো শরীরের ভিডিওটা এইগুলা ছেড়ে দেয়, উপভোগ করে এইসব ভিডিও দেখা দেখা। ও মাই গড, ও মাই গড। মানে ওর মানে এরকমই যে ওই নতুন নতুন মানে শরীর খোঁজা। ও নিজের মুখে স্বীকার করছে যে আমার মানে পুরুষ মানুষের নাকি স্বভাবই এরকম যে এক মেয়ে বেশি দিন ভালো লাগে না। আবার বাসার ওই যে একজন এত বড় ইসলামিক বক্তা, অনেক ভালো ওয়াজ করে, মাহফিল করে, মানুষ মনে করে যে অনেক দিনদার। কারণ আমি নিজেও ভাবতাম যে অনেক দিনদার বিয়ের আগে, কিন্তু বিয়ে কইরা যাওয়ার পর দেখি যে উনি নামাজও পড়ে না। আমি থাকা অবস্থায় ওরে বাসার মধ্যে 2 দিন ফজরের সালাত আদায় করতে দেখছি। এমনও দিন যায় মানে মাঝে মাঝে নামাজ পড়ে, এমনও দিন যায় মানে 5 ওয়াক্তর কোনো ওয়াক্তই সালাত আদায় করে না। আবার যখন স্ত্রী সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। আপনি নিজে দেখছেন এটা? জি আপনার সাথে থাকা অবস্থাতে? জি আপনার সাথে সহবাস করে ওই অবস্থাতে গিয়ে হ্যাঁ, মাহফিলে মানে উঠছে? পোশাক চেঞ্জ করে মাহফিলে চলে যায়, ফরজ গোসল করে না। দায়িত্ব নিয়ে বলতেছেন কথাটা? জি ও মাই গড, ও মাই গড। আপনাকে কি তালাক দিছে এসব জানার পরে? পরে পরে আমাকে বিয়ে মানে কিছুদিন পরে আমাকে বলে যে বাপের বাড়িতে যাইতে, কারণ ওর মার বাসার মধ্যে, আমি যে বাসার মধ্যে থাকতাম, ওর বাসার সবাই মাগুরা যায় ঘুরতে, ওর মেয়েরা আর ওর মা মাগুরা যায় ঘুরতে, আর ও 4 দিনের সফরে যায়। আমাকে বলে যে তোমার বাবার বাসা থেকে তোমার মাকে কিংবা তোমার আন্টিকে বলাইসা, মানে খালি বাসা তো, তোমার একা থাকতে পারবা না, তুমি ওদেরকে আইনা রাখো, আর যদি না পারো তাইলে তুমি তোমার বাসায় যায় কয়দিন থাইকা আসো। পরে আমি আমার বাসার মধ্যে জানাইছি যে তোমরা আমার বাসায় এসে থাকো। ওনারা বলছে যে আমাদের তো এখন সমস্যা, তাইলে তুই যতদিন বাসা খালি থাকে তুই নিজে আইসা থাক। পরে আমি এই কথাটা জানাইছি যে আমার বাসা থেকে কেউ আসতে পারতাছে না, আমারে বলছে যতদিন মানে বাসা খালি থাকে তুই এই জায়গায় এসে থাক। পরে আমি সাইফিরে জানাই, পরে সাইফি আমাকে বলে যে তাইলে বাসা খালি যতদিন থাকে তুমি তোমার বাবার বাসায় যাও, আর তোমার পরীক্ষা শেষ কইরা পরে তুমি বাসায় এসো। হ্যাঁ, বাসায় এসো। পরে আমি বাসায় আসি, আমার বাবার বাসায় আসার পরে নক দেই, তেমন আমার মানে বাসায় আসার পরে তেমন একটা গুরুত্ব দেয় না, কেমন জানি অ্যাভয়েড করে এরা চলে। পরে তো আমার মানে অনেক কষ্ট লাগে। পরে আমি একদিন বলি যে এরকম দেখি যে ধীরে ধীরে আমার অনেক অ্যাভয়েড করতেছে। পরে আমি বলতাছি যে তুমি আমার সাথে এমন করতেছো কে? পরে বলে যে তুমি আর আইসো না, যেইভাবে আসো সেইভাবেই তোমার বাসার মধ্যে থাকো। আমার যে স্ত্রীটা মারা গেছে ওর আমি বলতে পারতাছি না, ওরে ছাড়া আমার পক্ষে কোনো নারীর সাথেই থাকা সম্ভব না, ওরে ছাড়া আমার কোনো নারীর সাথে থাকা সম্ভব না। তুমি তোমার বাবার বাসায় থাকো, আমি দেখি কয়েকটা দিন নিজেরে ঠিক করতে পারি কিনা। যদি ঠিক করতে না পারি তাহলে তুমি তোমার মতো করে জীবন গুছায় নিও, আমি আমার মতো করে, আমি আর জীবনে বিয়ে শাদী করতাম না। এরকম কথা বললে আমার মানে আমি ওরা অনেক বুঝাইছি যে তুমি এরকম করো না, তুমি তো জীবনটা উপভোগ করছো, বিয়ে করছো, সংসার করছো, কিন্তু আমি তো অবিবাহিত ছিলাম, আমি তো মানে সংসার জীবনে মাত্র নতুন পা রাখছি, আমার উপভোগ করতে দাও, আমার জীবনটা এইভাবে নষ্ট করে না। অনেক বুঝাইছি কিন্তু আর করে না। আপনি জানতেন না বিয়ের আগে যে ওনার না না, আপনাদের দুজনের মধ্যে কে আগে ওনাকে বিয়ে, আপনি আগে বিয়ে করছেন, তারপরে আপনি যে ওনার বিয়ে করছেন জানাজানি হয় নাই? আমি 1 সপ্তাহ আগে জানছি যে ওনার বেবি গুণেই কুল পাচ্ছে না। এতদিন আমাকে ওনার স্ত্রী যে, আমি বিয়ের পরে শুনছি যে ওনার একটা স্ত্রী আছে, মিথ্যা কথা বলে বিয়ে করছিল। আর ওনার স্ত্রী মরার পরেও উনি বলছে যে ওনার কোনো স্ত্রী নাই। এই
স্ত্রী অনেকবার একাধিকবার কোরআনে হাত দিয়ে বলছে, কসম করে বলছে যে কি জানি ওনার কোনো স্ত্রী নাই, উনি পরকীয়াও করেন না। মাঝে মাঝে আমি দেখতাম উনি কার সাথে যেন কথা বলে, এগুলো নিয়ে সন্দেহ করলে উনি কোরআনে হাত দিয়ে একাধিকবার কসম করে। আবার বলে যে আমার অনুমতি ছাড়া যদি উনি কখনো বিয়ে করে তাহলে ওই মহিলার সাথে বিয়ে করার সাথে সাথে 3 তালাক পতিত হয়ে যাবে, এইভাবেও আমাকে বলে। কিন্তু আমি জানতাম না যে ওনার কোনো স্ত্রী আছে কিনা। তারপরে একদিন পরকীয়া করে আমাকে এমনি হুমকি ধামকি দিত যে যদি ওনার কিছু প্রকাশ করি অথবা ওনার নামে কোনো মামলা করি, থানায় কোনো অভিযোগ করি, তাহলে উনি আমার নামে মিথ্যা মামলা দিবে, বলবে যে ওনার বাসা থেকে 1 কোটি টাকা নিয়ে আসছি আর স্বর্ণ গয়না নিয়ে আসছি, এটা বলে আমাকে মিথ্যা মামলায় ফাঁসাবে। আবার আমার যে খালু ওনার কাছে আমাকে বিয়ে দিছে, ওই খালুর বিরুদ্ধে 20,000 টাকা দিয়ে কয়েকটা ব্যবসা করাবে, সেই ব্যবসাদের বলবে আমার খালুর সাথে খারাপ ব্যবহার করছে, এটা 10টা পত্রিকায় ছাপাবে, এভাবে বলে। হ্যাঁ, কি যেন ওনার আমাকে এটাও বলছে যে আমরা তো বাড্ডা এলাকায় থাকি, এখন তো ওইখানে এমপি না আছে, আর আগে ছিল এই তো ওনার স্ত্রী থাকাকালীন আমাকে বলতো যে তোলা নাকি ওনার স্ত্রী নাকি ওনার ভাগ্নি, আমার নাকি পাইলে সাইজ করব। হ্যাঁ, এগুলো বলে বলে আমাকে খালি প্রেশার দিত। আমাকে বলে না কি ওনার শাশুড়ির ভাগিনা লাগে। আবার ওনার কোন দাদা নাকি পার্লামেন্টে আছে, এগুলো আমাকে বলে। ওনার কোন চাচা নাকি পুলিশ। আবার বলে এর সাথে যে লোকরা থাকে ওনাদের সাথে রান্দা থাকে, গুলি থাকে, ওইগুলো দিয়ে নাকি মানে আমাকে করবে। ওনার পক্ষের যেসব লোকেরা থাকে আমার পিছনে ওই লোকগুলারে নাকি লেলাই দিলে মানে আমার পিসা পালাইবো। আবার মাঝে মাঝে আমাকে হুমকি দিত যে তো আমার কথা তোর কথা আমার বাসায় জানে না, বাসায় যদি বলি তোর কথা তাহলে সবাই এসে তোরে একদম সাইজ করব। আমার বোনের জামাইরে বলমু তোর কথা, এখান থেকে আয়সা তুলা নিয়ে যাবো। আমি ওনার স্ত্রী, কিভাবে উনি আমার সাথে এরকম ব্যবহারগুলো করে, বারবার এগুলো বলতো। আমি একদিন পরকীয়া ধরতে পারি, দেখি ফোনে কারোর সাথে কথা বলে, এইগুলো আবার আমার কাছে এগুলো প্রমাণ রেখে দেওয়ার পরেই উনি আমাকে বলতেছে যে আগেও বলতো যে কিছুদিন তোমার বাসায় থাইকে আসো, 3 মাস মানে বাসায় থাকতে গেলে 3 মাস থাকা লাগবে, এগুলো বলে। পরে আমাকে বলে এই পরকীয়ার জিনিসগুলো ধরা পড়ার পরে উনি আমাকে বলে আমার বাসায় যাইতে। আমি যাই না, মানে আমার খুব খারাপ লাগছে যে উনি পরকীয়া করছে, এগুলো যদি একজন স্ত্রী দেখে তার মানসিক অবস্থাটা কোথা থেকে। মানে উনি আমাকে এমনভাবে মানসিক টর্চার করতো। ওনার যে স্ত্রী মারা গেছে উনি বেঁচে থাকাকালীন ওনার সাথে যে রোমান্টিক মানে মুহূর্তগুলো কাটাইতো, ওইগুলো ভিডিও করে আইনা আমাকে দেখাইতো, এভাবে আমাকে কষ্ট দিত। আর এক বউয়ের সঙ্গে শারীরিক মিলন করে ভিডিও নিয়ে আপনাকে শারীরিক না, মানে রোমান্টিক মুহূর্তে, ভালোবাসার একটা মুহূর্ত থাকে না দুইজনে, সেগুলো ভিডিও করে আইনা আমাকে দেখাইতো যেন আমি মানসিকভাবে কষ্ট পাই। ওর সিস্টেমই এরকম, মানে যে ওর সিস্টেমই এরকম যে ও কারোর সাথে মানে একইভাবে মানে দীর্ঘদিন থাকবে না, কিছুদিন পর পর মেয়ে বদলাবে। ওর কাউকেই বেশি দিন ভালো লাগে না, এটা ওর স্বভাব। বিয়ে করছে কতগুলো এখন বন্ধু আপনার হিসাবে? আমি 5 নাম্বার ছিলাম। এখন কিছুদিন আগে আবার 2-3 দিন আগে জানতে পারি টাঙ্গাইলেও নাকি আরেকটা বিয়ে করছে, তাইলে আমার জানা মতে আর 6টা। এরকম অবৈধ মেয়েদের সাথে মিশছে কত মেয়েদের সাথে সব মিলায়, মানে রুকায়া সেন্টার, হিজমা দিয়া। আমি মানে ওর বাসায় ছিলাম, তো ও যখন মানে বাথরুমে যাইতো কিংবা খাইতে যাইতো প্রায় সময় ওর ফোন চেক করতাম, তখন দেখতাম যে অনেক মেয়েরে মানে এসব ভিডিও টিডিও দিয়া ব্ল্যাকমেল করে, তারপরে মেয়েদের সাথে কথাবার্তা বলে, ভালোবাসার সম্পর্ক করে, বলে যে ওর ঘরে বউ নাই, ওর বউটা মারা গেছে, ও বিয়ে করতে চায়, এরকম কথাবার্তা বলে। ব্ল্যাকমেল করছে কত মেয়ের বলে আপনার ধারণা আনুমানিক? আমি দেখছি মানে 3-4টা এরকম দেখছি। কত দিনের মধ্যে 3-4টা দেখছেন? ওই যখন ওর ঘরে ছিলাম। মানে কয় মাসে? ওর ঘরে আমি ছিলাম 21 দিন। 21 দিনে 3-4টা দেখছে? হ্যাঁ, মাই গড। কারণ তো 100-এর উপরে হয়ে গেছে তার মানে মানুষ এরকম ব্ল্যাকমেলের শিকার তার কাছে। হ্যাঁ, কেউ কখনো প্রতিবাদ করে নাই? মানে 2024 সালে ওর গাড়ির ড্রাইভার মানে ওরে নিয়ে একটা নিউজ করছিল, ও যত মানে অপকর্ম করে এই সবগুলা নিয়ে ওর একটা এশিয়ান টিভির মধ্যে নিউজ করছিল। পরে ও তো একজন মানে বক্তা, এখন তো গোটা আলেম সমাজের তো মানে ক্ষতি হয়ে যাবে। একজনের জন্য সবার দোষ হয়। হ্যাঁ, সবার দোষ হইব। পরে মানে ওর পরিবার মিলা, তারপরে মানে আরো ওর কাছের লোক যারা আছে সবাই মিলা মানে মিথ্যা সাক্ষী দিয়া মানে বলছে যে ও এরকম না, পরে ওরে বাঁচাইছে। কিন্তু ঘটনাগুলা সত্যি ছিল। ওর নিজের এক কাছের লোক আমাকে বলছে যে ও তো সত্যি অন্য নারী নিয়ে ঘুরতো। তো
তা তো আমরা নিজেই প্রমাণ। ওর ঘরের ওয়াইফ ছিলাম, ওর মোবাইলের মধ্যে তো দেখছি ও কত মেয়ের সাথে পরকিয়া করে। এটা কি কখনো মানা যায় যে নিজের হাজব্যান্ড অন্য মেয়ের সাথে পরকিয়া করে? এটা কি কখনো মানা যায় যে নিজের হাজব্যান্ড তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে প্রাইভেট সময় কাটায় রুকিয়া সেন্টারে? তার সাথে যদি বৈবাহিক সম্পর্ক থাকতো তাহলে তাও মানা যাইতো আল্লাহর সন্তুষ্টির জন্য। মানে রুকাইয়া সেন্টারের নামে অ্যাকচুয়ালি উনি মেয়েদেরকে ভোগ করে, ও মাই গড, যাদেরকে পারে বিয়ের আগেই ভোগ করে, আর যাদেরকে মানে পারে না বিয়ে করে তারপরে ভোগ করে, কিছুদিন পরে ছাইরা দেয়। সবাই তো আর মানে অবৈধ মিলামেশা করে না। ও মাই গড, আমার মাথা ঘুরতেছে আপনারা যা বললেন রে বোন। ওনার পরিবার, মা বাবা, ভাই ব্রাদার এরা কেউ বাধা দেয় না? ওর বাবা দুনিয়াতে বাইসা নাই, ওর মা বয়স্ক, আর ওর একটা বোন আছে, এটাই ওর পরিবার। আর ও আর ঘরের মধ্যে ওর মার সাথেও ভালো ব্যবহার করে না, ওর মা ওর সাথে পারে না, মানে ওরে বাঁচানোর জন্য মানে ওর মারে ও যা কয় তাই, মানে ওর মা ছাড়া ওর পরিবারে কেউ নেই। আর আছে মেয়েরা, মেয়েরা তো ছোট। কিন্তু ওনার বক্তব্য দেখি তো মনে হয় যে আকাশ বাতাল সব উড়াই জি, দিচ্ছে জি। বক্তব্যে। হ্যাঁ, কিন্তু আসল দিনদারিতা নাই। গালি, যত ধরনের গালি গালাস আছে মানে খারাপ ভাষায়, সব অশ্লীল ভাষায় মুখ দিয়ে স্বীকার করে। আমি যখন আমি তো জানতাম না এত কিছু, ওনার একাধিক বউ আছে অথবা পরকীয়া করে এগুলা। কিন্তু আমি সন্দেহ করতাম, মাঝে মাঝে দেখতাম যে কার সাথে যেন কথা বলে। হঠাৎ করে যখন দেখি একদিন যে উনি পরকীয়া করে এবং সেগুলো আমি কালেক্ট করতে পারি আর কি, মানে আমার নিজের কাছে কিছু প্রমাণ, কি প্রমাণ রাখছিলেন? কিছু স্ক্রিনশট আর কি। আচ্ছা, তারপরে এটা দেখার পরে আমি মানসিকভাবে মানে অনেক অসুস্থ হয়ে যাই। আসলে আমি ছোট মানুষ, একটু আবেগে ছিলাম। সে বলছিল যে আমাকে রেখে আর কখনো বিয়ে করবে না, কিন্তু তার মুখোশের আড়ালে যে এত কালো অধ্যায় সেটা তো আমি কখনো জানিনি, বুঝিনি। তারপরে যেই দেখছে যে এগুলো আমার কাছে প্রমাণগুলো চলে গেছে, এখন উনি আমাকে বলতেছে যে আমি পাগলামি করতেছি, অথবা আমি এটাও বলতেছি যে আমি সুইসাইড করব, আরও অনেক কিছু, অথবা এখন উনি বলতেছে যে তাহলে তোমার মাথা ঠিক নাই। উনি আমার মাথার ভিতরে অনেক মারছে, খুব মারছে, আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। তারপরে পানি দিয়ে আবার উঠাইছে, পরে দিয়ে আবার মারছে। আমি এমন সময় আমার বাসায় যাইতাম, তখন দেখতো যে আমার কান দিয়ে রক্ত পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে, মানে উনি আমার বিভিন্নভাবে মানে আমাকে মারছে। এগুলো মায়েরা আমাকে হসপিটালে নিত না, জাস্ট এই ফার্মেসি থেকে ওষুধ আইনা দিত, কিন্তু ভিতরে ভিতরে মানে এখনও মানে আমি অসুস্থ হয়ে গেছি। আর ওনার কাছে গিয়ে তো আমি মানসিক রোগী হয়ে গেছি। তারপরে উনি এই পরকীয়া পড়ার পরে আমাকে বলে কিছুদিন আমি বাসায় থাইকে আসতাম। আমি আসতে চাই না, বলে না হ্যাঁ তোমার মানসিক সমস্যা হয়েছে, তুমি কিছুদিন যাই থাইকে আসো। পরে আমি আসি না আসার পরে ওনার মুখ থেকে আমি শুনতে পাই একবার যে কি জানো, উনি নাকি আমাকে ডিভোর্স লেটার দিছে। এটা শোনার পরে আমি কষ্ট পাই, আমি ওনার ঘর থেকে বের হইতে চাই না। উনি আমাকে ব্যাগে কাপড় গোছাইয়া জোর করে বের করে দিতে চায়। পরে আমি বের না হলে উনি মানে আমার বাড়িওয়ালা যে ওনাকে ফোন দিয়ে বলে উনি নাকি ওনারা বইলা আমাকে চলে যেতে বলতে। পরে আমি বাড়িওয়ালার কথা শুনছি যে উনি এসে বলতেছে যে উনি তোমার সাথে আর সংসার করবে না, চূড়ান্ত পর্যায়ে হয়তো পৌঁছায় গেছে, তাহলে তুমি একটা কাজ করো, এগুলো তুমি চলে যাও আর কি। পরে আমি চলে আসতে ধরি, তারপরে উনি আবার মেসেজ দিয়ে বলে যে আচ্ছা যাইও না, তুমি এখানে থাকো 3 মাসে 3টা পেপার তোমার কাছে যাবে, তুমি সাইন করো না, সাইন না করলে তালাক হবে না। আর যদি মানে আমি ছোট মানুষ, আমাকে যেভাবেই বুঝাইছে আর কি, তালাকের পেপারে যদি সাইন না করো সাইন হবে না। আর 3 মাস শেষ হলে তারপরে আমরা এটা আপোষ করব। পরে আমি বলতেছি আপোষ কি? বলতেছে এটা আপোষ পেপারে সাইন করলে তালাক আর হবে না, মানে আমাকে বিভিন্নভাবে ভুল বুঝাচ্ছে আর কি। তারপরে আমার পরিবারের কাছে বলি, আমার খালুর কাছে বলে যে আপোষ পেপার না, ওটা তো প্রত্যাহার পত্র। পরে উনি দেখতেছি যে আজকে না কালকে এভাবে বলে মানে কেমন যেন কথা ঘুরপেস খাচ্ছে। পরে আমি আমার বাসায় চলে যাওয়ার পরে উনি আমাকে আনার চেষ্টা করে। আমি বলতেছি যে যদি আপনি প্রত্যাহার করেন তাহলে প্রত্যাহারপত্র দেন, তাহলে আমি যাব। পরে বলতেছে যে আমি যার কাছে, এটা আমার ফুফাতো ভাই, ওনাকে দিয়ে করাইছি, আসলে ডিভোর্স পেপারটা যে দিয়েছি এটা সারছি কিনা, উনি বলে সারছি কিনা সেটা জানে না, তুমি কয়েকদিন অপেক্ষা করো তারপরে বোঝা যাবে। মানে উনি স্পষ্টভাবে কথা বলে না। তারপরে আমি বলছি যে আমি যাব না, যদি আপনি তালাক পেপার আমাকে দিয়েই থাকেন, তালাকনামা, তাহলে আপনি যথাসময়ে যথাস্থানে এটা পাঠানোর চেষ্টা করেন, পাঠাবেন। আর যদি না পাঠান তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে স্পষ্ট ভাষায় বলেন যে আমি তালাক পেপারটা পাঠাই নাই, তুমি চলে আসো। তো উনিও আমাকে বলছে যে আলহামদুলিল্লাহ তালাক পেপারটা পাঠাই নাই, ঘুরে বেসে বলতেছে না, আমি স্পষ্টভাবেই বলতেছি তুমি চলে আসো। পরে আমি চলে আসি।
চলে আসার পরে হঠাৎ করে দেখতেছে যে উনি যে আমার সাথে সংসার করতেছে, মানে আমার কেমন যেন সন্দেহ হইতেছে, মানে ওনার আচরণ উনি মনে হয় কিছু একটা করে রাখছে, বুঝছেন। পরে সন্দেহ করে পরে এই যে ঈদের পরে, এটা রোজার ভিতরে ঘটছে ঘটনাটা, হ্যাঁ। পরে ঈদের পরে আমি এই যে কাজী কোনটা ও উনি আচ্ছা পরে বলি। পরে আমি এটা ঘটনাটা জানার পরে আমি এই যে কাজী ইউসুফ জাহান, ওনাকে চেনেন নিশ্চয়ই, উনি তো ওনার সাথের লোক, তো ওনাকে আমি ফোন দিয়ে ওই হুজুরকে আমি বিষয়টা জানাই। এখন হুজুর বলতেছে যে আমার তালাক পেপারটা নাকি ওনার কাছেই আছে। পরে আমি বলতেছি যে হুজুর, উনি তো আমার কাছে স্বীকার যাচ্ছে না যে উনি আমাকে তালাকনামা দিছে, তাহলে যদি উনি আমাকে তালাকনামা দেয় তাহলে আমার তালাকনামা তো স্ত্রী বরাবর স্ত্রীর হাতে দিতে হবে, আমি সই করব, তারপরে তালাক হবে। তাহলে উনি আমার হাতে দেয় না কেন, তাহলে উনি আমাকে এভাবে ঘুরাচ্ছে কেন? বলতেছে যে এমনভাবে একটা ব্যবস্থা করছে, এখন যদি তালাকনামা আপনার হাতে দেয় তাহলে তো ওটা দিয়ে আপনি মামলা করতে পারবেন, ওটা 3 মাস পরে অটো তালাক হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা করে রাখছে। পরে আমি এটা জানার পরে টঙ্গী পশ্চিম থানায় একটা অভিযোগ করি। অভিযোগ করার পরে সেই এসআই দিন উনি দ্বিতীয় দিন ওনার মা এবং ওনারে হাজির করে সাথে তালাকনামা আনার পরে উনি জিজ্ঞাসা করে যে এই যে তালাকনামা দিয়েছেন 1.5 মাস হয়ে গেছে, এটা হচ্ছে মার্চের 28 তারিখের কথা, গত বছর এই গত মাসের 28 তারিখ। বলতেছে যে তাহলে এই আপনার এই স্ত্রী কোথায় ছিল? কয় আমার কাছে ছিল। তাহলে বলতেছে যে আপনার সাথে সংসার করছে? হ্যাঁ। বলে যদি সংসার করে তাহলে তো আপনি এটা ইদ্যৎকালীন সময় আপনি তালাকনামা দিয়ে লুকিয়ে রাখছেন, স্ত্রীর কাছে দেন নাই, আর আপনি সংসার করছেন প্রতারণা করে, তাহলে তো আপনি ধর্ষণ মামলায় ফাঁসছেন। পরে ওই ওসিটা ওনার অপরাধ দেখে আগে অ্যারেস্ট করতে চাইছে, আর বলছে আমারে পরে মামলা লিখতে, বলছে 5 বছরের জেল দিবে। পরে আর মানে আমার হাত পায়ে ধরতেছে, বলতেছে যে আমার সাথে আসবে, সংসার করবে। ও আমি আমাকে এটাও জানাইছে এই যে নাকি বিয়ে করছে ডিসেম্বরের 4 তারিখে, বুঝছেন? ডিসেম্বর 2025 ডিসেম্বর। হ্যাঁ। এরপরে এই 2 মাস আগে আরো একটা বিয়ে করছে। নিজে আমাকে বলছে যে 2 মাস আগে আরো একটা বিয়ে করছে, মানে ওনার পরেও আরো একটা বিয়ে করছে, ঠিক আছে। পরে ও এসআই সাহেব বলছে যে আমাকে বাসায় নিয়ে যাইতে, বলতেছে যে একটা শর্তে শুধু রাজি, মানে ওনাকে ছাড়ার জন্য, যে এখন বিয়ে করলে 4 লক্ষ টাকা কাবিন করতে হবে, আর এখন বিয়ে করেই আপনারা মা ছেলে আপনার এই ওনাকে বাসায় নিয়ে যাবেন। পরে রাজি হওয়ার পরে থানা থেকে নামার পরে রাস্তায় ওনার মা আর উনি একটু দূরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার কাছে আয়সা বলতেছে যে তোমাকে বাসায় নিব। ওনার মা বলতেছে তোমাকে তো বাসায় নিব, আজকে বিয়েটা হয়ে যাক, তাহলে তোমাকে বাসায় নেব 1 মাস পরে একটু অনুষ্ঠান করে, না হলে মানুষ কি বলবে। তো আমি সেই কথাটায় রাজি ছিলাম না, উনি জোর করছে, যেহেতু এসআই সাহেব বলছে যে বাসায় চলে যেতে। তো আমি বলছি না, উনি তো বলছে সাথে সাথে নিতে। পরে সাহেব টঙ্গী থেকে আমাকে সাভারে নিয়ে যায়, বলে যে এখানে কাজী অফিস নাই, আছে, অনেক টাকা খরচ হবে, চলো আমরা সাভারে যাই। আর সাভারে ওনার ফুফাতো ভাইয়ের কাজী অফিস, ওইখানে আমাকে যাইতে বলছে, ওইখানে গেলে নাকি টাকা খরচ কম হবে। পরে আমাকে সাভারে নিয়ে যায়, ওইখানে যে মানে মূল কাজী, আসলে আমাকে এটা ধোকা দেওয়া হয়েছে যে ওনার সাথে যে সেক্রেটারি থাকে, মানে সাথে হেল্পিং হ্যান্ড, ওনাকে পাঠাইছে, এটা আমি জানতাম না। বলতেছে উনি কাজী, আর মানে ওনার আন্ডারে উনি কাজী, মানে আমাকে এটা বলছে। আর মূল কাজী হচ্ছে ওনার ভাই, আর ওনার ফোন নাম্বারটাও আমাকে দেয় নাই। পরে ওই দিন যাওয়ার পরে 4 লক্ষ টাকা কাবিন আর রেজিস্ট্রেশন খাতায় উঠায়, সব কিছু উঠায়। পরে আমাকে জোর করে, মানে খালি একটা হলফনামা, সেই হলফনামা আমাকে জোর করে সাইন নেয়, মানে এভাবে নেয় আমাকে। আমি জিজ্ঞাসা করি যে কাজীকে যে আসলে এই হলফনামা কেন আমি সাইন করব, টিপসই দিব, এখানে তো কিছু লেখাই নাই। বলতেছে যে এটাতে লিখবে যে আমরা নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, সেটা নাকি উনি লিখবে। পরে আমি দিতে চাই না, আমাকে হুমকি দুমকি দিয়ে ওইখানে সাইন করায়। এরপরে যখন আইসা পরে আমাকে ওই যে রেজিস্ট্রেশন হলে একটা কোড নাম্বার দেয়, সেটাও দেয় না। পরে আমি ওনাকে জিজ্ঞাসা করি তাহলে মানে বিয়ের প্রমাণ কি? আমি আবার এসআই সাহেবের কাছে যাই, বলি যে এরকম হয়েছে। উনি বলছে যে যদি আপনাদের বিয়ের রেজিস্ট্রেশন হয় তাহলে ওটাই এনে দেন, মানে ওই কাগজটা এনে 1 কপি জমা দেন আমার কাছে। পরে এসআই সাহেবকে বলে আজকে না কালকে 2 তারিখে না 3 তারিখে এভাবে বলতে আবারও ঘুরাইতেছে, আমাকে এটা দিচ্ছে না, দেয় না দেওয়ার ফলে আমি ওই ওনার কাছে। এসআই সাহেব কি বলছে এখন? হ্যাঁ, এখন এসআই সাহেব কি বলছিল আসলে? এসআই সাহেবের কাছে মনে হয়
সাইফি গিয়ে আবার এসআই সাহেবকে কি বলছে, এসআই সাহেব নিজে আমাকে ফোন দিয়ে বলতেছে এটা মানে আপোষ করে দিতে, আপোষ মীমাংসায় আসতে। আমি বলতেছি আপোষ মীমাংসায় যদি আসি তাহলে এটা তো মানে ওনারা চাচ্ছে যে আমাকে কিছু টাকা দিয়ে দিবে, আমি আয়সা পড়ি এগুলো যেন কারো কাছে না যাই, আর ওনারা আমার স্ট্যাম্পে সই রাখবে যেন আমি পরবর্তীতে কোনো স্টেপ না নিতে পারি, কোনো মানে থানা পুলিশ না করি অথবা আমি কোনো মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার না করি, সেই কারণে আর কি এভাবে চাচ্ছিল। পরে আমি বলছিলাম যে না, আমি এভাবে টাকার কাছে নিজেকে বিক্রি করে দিতে পারবো না, উনি তো অবৈধ কাজ করতেছে। তারপরে ওনার কাছে এই কাগজগুলো চাওয়ার পরে উনি আবারও ঘুরাচ্ছে। এটা জেনে আমি এই মাসের 2 তারিখে আর কি আমার বাসায় আসি। আসলে উনি আবার আমাকে যাইতে বলে, আমাকে বলে যে তোমাকে তো আমি বাসায় নেওয়ার কথা বলতেছি, সবার সাথে যোগাযোগ করতেছি, এসআই সাহেব বলে দিছে বাসায় নিতে আসো। পরে আমি বলতেছি না, আমি যাব না, যদি আমাকে নতুন কাবিনের কাগজ না দেখান আর ওই খালি হলফনামায় কি লেখা আছে সেটা যদি না দেখান তাহলে তো আমি যাব না। আর ওই খালি হলফনামায় আপনি আমার জোর করে কেন সাইন নেওয়াইছেন? পরে আমি যে বসে যাব না, এখন আমাকে হুমকি দিচ্ছে যদি আমি কোনো কিছু করি তাহলে নাকি আমার নামে সাইবার ক্রাইমে মামলা হয়েছে, আমি যেন আর ওই দিকে না যাই, টঙ্গীর দিকে যেন না যাই, আর কি যেন আমাকে এমন ব্যবস্থা করে দিবে নীরবে যেন আমি আমল করতে পারি, নামাজ কালাম পড়তে পারি, এরকম ব্যবস্থা করে দিবে। আর আদালতে যদি যাই নালিশ করতে তাহলে শুধু 2 জোড়া জুতা যাবে, আর কিছু যাবে না, এভাবে আমাকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আর এই ব্যাপারে জানে বলতেছে যে আমরা নাকি ওনাকে অর্থদণ্ড দেওয়ার কথা বলে, মানে এটা প্রকাশ করতে চাইলে এই বাধা দিচ্ছে, বলছে যে এটা প্রকাশে আনার দরকার নেই। এই ব্যাপারে আমি অনেক আলেমদের সাথেও গোপনে এই ব্যাপারে মানে আলোচনা করছি, কেউ যেন কোনো কথাই বলতেছে না, এত অপকর্ম করতেছে, মানে সবাই চায় যে ব্যাপারটা চুপ করে থাকতে। কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারটা যদি সামনে না আনি অনেক মা বোন ওনার দ্বারা প্রতারিত হবে, মানে ওনার লালসায় অনেক, ওনার টার্গেটই হচ্ছে কুমারী মেয়ে, ওনার লালসায় অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। আজকে ওর বিষয়টা জানতে পারলে তো আমি আর ওনাকে বিয়ে করি না। উনি যে ওনার যে একাধিক স্ত্রী আছে আমি জানছি যে এই যে মানে আমাকে নতুন করে কাবিন করছে, এরপরে আমি জানতে পারছি। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করছি আপনার নাকি আবার আপনার কাবিনটা দেখে আমি যখন ওনাকে আবার জিজ্ঞাসা করছি যে আপনি তো নতুন করে আবার কাবিন করছেন, আমাকে আপনার নাকি ওয়াইফ আছে শুনতে পাইতেছে আপনার আত্মীয় স্বজনদের কাছে। পরে ওর কথা বলছে, বলে ওরা নাকি 2 মাস আগে তালাক নাম্বার দিছে, ওর অ্যাড্রেস নাকি স্পষ্ট না অস্পষ্ট। আর আমার সাথে কাবিন নিয়ে আর একটা মানে প্রতারণা করছে, সেটা আমি বলতে চাই। আমার কাবিননামার মধ্যে লেখছে যে টাকা উসুল, হ্যাঁ পরিশোধ লেখছে, কিন্তু আমাকে কোনো টাকা দেয় নাই। আমার বাসার মধ্যে চাইছিল যে আরো মোটা অঙ্কের টাকা কাবিন করতে, কিন্তু উনি সুন্নার দোহাই দিয়ে মানে এত কম টাকা কাবিন করে, কিন্তু কাবিনের টাকার থেকে আমাকে বেশি পরিমাণে স্বর্ণ দিছে। আমাকে ওর বাসা থেকে 4 ভরি স্বর্ণ বিয়ের দিন দেয়, বিয়ের দিন 4 ভরি স্বর্ণ দেয়, আর আমার বাসা থেকে 3 ভরি, মোট 7 ভরি স্বর্ণ পরিধান করে আমি বিয়ের দিন বাসায় যাই। ওই রাতে, বিয়ের রাতে ওর মা আমারে বলে যে তোমার স্বর্ণগুলা দাও আমার কাছে হেফাজতে রাখি, তুমি সামলায় রাখতে পারবা না, দাও আমার কাছে রাখি, পরে তোমার যখন মন চাইবো তখন তুমি পরবা। কিন্তু এরপরে ওই স্বর্ণগুলো আমার ভোগ করতে দেয় না। আমি বাবার বাসায় ঘুরতে গেছি, ফির সাথে ঘুরতে গেছি, কোথাও যাওয়ার সময় আমারে মানে পড়তে দেয় না। পরে আমারে জানায় যে এগুলা নাকি তার বোনের, মানে আমারটাও আমারে বের কইরা দেয় না, ওরটাও বের কইরা দেয় না। পরে যখন এই যে আমারে কৌশলে মানে ওর বাসা থেকে বের করে, তখন মানে আমি চাইছি যে মানে ফোন দিয়া বলছি যে তাইলে আমার স্বর্ণগুলো আমারে ফেরত দেন। আর উনি যে আমার বিয়ের সময় স্বর্ণগুলা দিছে সেটাও তো আমার অধিকারী ছিল, ওটা তো আমার দিছে, ওইগুলা কেমনে কাইরা নেয়, আমারটাও দেয় নাই ওরটাও দেয় নাই। কিন্তু কাবিননামার মধ্যে আবার লেখা রাখছে যে টাকা উসুল। উনার কি এটা ভয় নাই যে উনি সারা বাংলাদেশে এত চেনা মানুষ, সো উনার এই অপরাধগুলো জানলে মানুষ তাকে ছিছি করবে? ওর ভয় নাই, ওই মানে কেমন জানি একটা মানে সাইকো টাইপের কথাবার্তা কয়। লাস্টলি যদি আপনাদের কিছু বলার থাকে বোন যারা দেখতেছে তাদের জন্য, জি যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলেন। আমরা চাই যে ওর প্রতারণা থেকে সবাই বিরত থাকুক, কারণ ও ফাসলায় মানে বাহিরে ও কিন্তু অনেক ভালো, কিন্তু ওর সাথে যে গড় করে সে বুঝে যে ও কিরকম। আপনার কিছু বলার আছে?
আমিও বলতে চাই যে যারা ওর প্রতারণার শিকার হচ্ছে আসলে সবাই ভাববে যে জানে যে ওর বউ নাই। সবাই ভাববে যে আসলে আমরা ভালো না, আমরা খারাপ, আমরা যদি খারাপ মেয়ে হই তাহলে ওনার কাছে গেছি কেন। তো আমরা বলতে চাই যে আমরা যদি খারাপ হই তাহলে আমরা খারাপ, কিন্তু অন্য কোনো মানুষ যেন, অন্য কোনো নারীর যেন জীবন ধ্বংস না হয় এই কারণেই আমরা প্রকাশ্যে আসা, যেন আর কোনো নারীর সাথে উনি প্রতারণা করতে না পারে। ওনার কাছে যাওয়ার আগে যেন আগে যাচাই বাছাই করে তারপরে যেন যায় আর কি। আপনার কাছে কোনো স্ক্রিনশট বা কিছু আছে এখন মোবাইলে, কিছু আছে দেখানোর মতো? ওটা আমি ফেসবুকে দিব। ওকে, ঠিক আছে। মানে ও সবাইকে বলে যে ওর বউ নাই, কিন্তু এই কথা বইলা মানে একের পর এক মেয়ে পটায়, কিন্তু আড়ালে মানে জায়গায় জায়গায় ওর বউ। ওনার যে স্ত্রী মারা গেছে সেই স্ত্রীর মৃত্যুর মানে জানাজার ভিডিওটা কিন্তু উনি ভাইরাল করছে আর কি, আর মৃত্যুটা প্রকাশ করছে। ওনার একটাই কারণ প্রকাশ, কিভাবে মরছে? মারা গেছে আমি এই বিষয়টা জানি না, কিন্তু আমার মনে হয় যে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে এই কারণে যে উনি যেন মেয়েদের কাছ থেকে আরও সুযোগ নিতে পারে যে আমার বউ মারা গেছে এটা বলে। মানে উনি কোনো বউকে হাইড করেন না, মানে ওনার লুকাই তো, মানে যাকে বিয়ে করে গোপন রাখে কারোটা কেউ জানতে পারে না আর কি। এভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে। মানে স্ত্রীর মর্যাদা হিসাবে উনি মনে করে যে খাওয়া মানে খাবার দেবে এটাই আর কি, বুঝছেন। আর উনি নিজের শরীরের চাহিদা মেটাবে, কিন্তু সামাজিক পারিবারিক একটা মর্যাদা সেটা মানে উনি দিতে চায় না। আগলা ভালোবাসা দেওয়ার থাকে সেটা ও বুঝে না। তো আমি বলতে চাচ্ছি যে এই যে মানে আমাদেরকে যদি তালাক দেয়, এই যে ওকে বিয়ে করছে 21 দিন সংসার করছে, তাহলে মানে একজন পুরুষের কাছে একটা স্ত্রী খারাপ হতে পারে, প্রতিটা স্ত্রী কিভাবে খারাপ হয়? 21 দিন একটা বউকে নিয়ে সংসার করে ডিভোর্স দিবে, এটা তো জি। বিলাল্লাপনা রীতিমতো। জি, উনি আমাকে বলে যে কি যেন বিয়ে করব, তারপরে করব, বিয়ে তো আল্লাহর বিধান, তারপরে তালাকও আল্লাহর বিধান। কিন্তু আমি বলতে চাচ্ছি যে চারটা শরীয়তে বিয়ে করার নিয়মও আছে, তালাক দেওয়ার নিয়ম। আমি বলতে চাই, মন না চাইলে তালাক দেওয়ার আমি বলতেছি যে একাধিক বিয়ে করা তো এটা ইসলামে জায়েজ করে দিছে, যার সামর্থ্য আছে একাধিক বিয়ে করবে, কিন্তু বিয়ের নামে এরকম নোংরামি, মানুষের জীবন নষ্ট করা, তারপরে পোশাকের মতো স্ত্রী পাল্টানো, এটা তো উচিত না একটা মানুষের জীবনে। যে আমাদের মতো কুমারী মেয়েদের জীবনগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের জীবনের ডিভোর্সের কলঙ্ক লেগে গেছে, এটা তো উচিত না। আর রাসূলের সুন্নাহর দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে উনি রাসূলের সুন্নতকে অপমান করছে, আরও একাধিক বিয়ের নামে উনি রাসূলের সুন্নতকে অপমান করতেছে। আমরা চাই সঠিক বিচারটা হোক, এবং আমরা যাদের কাছ থেকে শিখবো বলে আশা করি। একজন মানুষের জন্য পুরো কমিউনিটির অপমান হবে এইটা কোনোভাবেই কাম্য না, কিন্তু যারা সত্যিকার অর্থে অপরাধী তাদের অপরাধের বিচারটা অবশ্যই হইতে হবে বাকি সবাইকে, সবার ইমেজ ঠিক রাখবার জন্যে। যে আমার ধানের মধ্যে যে চিটাটা আছে সেটাকে অবশ্যই বের করতে হবে, যে পোকাটা আছে ফেলতে হবে, নাইলে বাকি সব ধান নষ্ট হয়ে যায়, এটাই হচ্ছে নিয়ম। জি। আমরা যারা সম্মানিত মুরব্বী আছে, ইসলামী বক্তা আছে, তাদের সবাইকে অনুরোধ করতে চাই, আপনাদের উপরে আমাদের অনেক বিশ্বাস, অনেক আস্থা। আপনারা আপনাদের মধ্যে যদি কেউ অপরাধ করে অবশ্যই তার বিচার আপনারা নিজে করবেন, যেন আমরা দেখতে পারি যে আপনারা সঠিক বিচারক। ভুল ত্রুটি হলে মাফ করবেন, ইনশাল্লাহ কথা হবে। প্রচার করুন, শেয়ার করুন, যেন এরকম ভুল কেউ আর না করে।